আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। আমি সারা ফসিমা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দশক ধরে গৃহযুদ্ধ, জঙ্গিবাদ, আন্তর্জাতিক হস্তক্ষেপের মধ্য দিয়ে গিয়ে এই দেশটি এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। দামাস্কাসের পতন, আসাদ সরকারের পরাজয়ে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ভারসাম্যের এক উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে। আমাদের আজকের আলোচনায় এই পরিস্থিতি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবে কিভাবে এই পরিবর্তনগুলো আমাদের জন্য এক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ সৃষ্টি করবে। আমার সাথে রয়েছে মহসিনা মোস্তফা মিতি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। মিতি, আমরা দেখতে পাচ্ছি মাত্র 11 দিনের ব্যবধানে দামাস্কাস পতন হয়েছে। সিরিয়ার এত দ্রুত পতনের কারণগুলো কি ছিল? অভ্যন্তরীণ দুর্বলতা, নেতৃত্বের অভাব, আন্তর্জাতিক ঘাটতি, এগুলো কিভাবে এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করেছে বলে তোমার মনে হয়? ধন্যবাদ সারা। আমার কাছে মনে হয় যে সিরিয়ার বিদ্রোহীদের এত দ্রুত সফল হওয়ার পেছনে একটি মূল কারণ হলো বাশার আল আসাদের নেতৃত্বে যে সেনাবাহিনী ছিল তাদের মনোবল এবং নেতৃত্বের অভাব। এটিকে আমি একটি অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করছি। আমরা দেখেছি যে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময়, এমনকি 2014 সালেও ইরান এবং রাশিয়ার সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয় বাহিনীই কিন্তু সিরিয়া সেনাবাহিনীর সাথে সক্রিয় ছিল। তারা এক প্রকার আমরা বলতে পারি যে ছায়ার মতোই সিরিয়া সেনাবাহিনীর সঙ্গে সবসময় ছিল। কিন্তু এইবার কিন্তু এর ব্যতিক্রম হয়েছে। আমরা দেখেছি রাশিয়া তাদের বিমান বাহিনী সরিয়ে নিল, এর ফলে ইরানের সেনা সদস্যরাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ কারণে স্বাভাবিকভাবেই আসাদের সেনাবাহিনীর মধ্যে আমরা দেখতে পাই যে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তাদের মনোবল কিন্তু অনেকটাই কমে যায়। এটা অবশ্যই একটি মূল কারণ। এবং সেই সাথে আরো একটি বিষয় যেটা আমাদেরকে নজরআন্দাজ আমরা করতে পারি না, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো রয়েছে তারা কিন্তু সিরিয়ার দিকে খুব একটা মনোনিবেশ করেনি, বরং বহির্বিশ্বের অন্যান্য চ্যালেঞ্জগুলোকেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়েছে। এটি কিন্তু সিরিয়ার বিদ্রোহীদের জন্য একটি সুযোগ করে দিয়েছে শক্তি সঞ্চয় করা। ধন্যবাদ মিতি। যারা বর্তমানে দামাস্কাস দখল করেছে তাদের আসল পরিচয়টি কি, এবং তারা এই গোষ্ঠীগুলো আদর্শিক এবং সামরিক, তাদের কিছু লক্ষ্য রয়েছে, তাদের লক্ষ্যটি কি বলে তোমার মনে হয়? আচ্ছা, বর্তমানে দামাস্কাস যারা দখল করেছে তারা হচ্ছে হায়াত তাহরির আল-শাম, সংক্ষেপে আমরা বলে থাকি HTS। তো তারা হচ্ছে সিরিয়ার যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন কিন্তু তারা জিহাদি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিতি পেয়েছিল, এবং তখন তারা আসাদ বিরোধী বাহিনীদের বিরুদ্ধে কিন্তু শত শত আক্রমণ চালিয়েছে, যার মধ্যে আত্মঘাতী বোমা হামলাও ছিল। এবং শুরুর দিকে তারা ইসলামিক স্টেট এবং পরবর্তীতে আল কায়েদার পক্ষ হয়েও কিন্তু তারা যুদ্ধ করেছে। কিন্তু 2016 এর মাঝামাঝিতে এসে তারা তাদের যে চরমপন্থী একটি পরিচয় তৈরি হয়েছিল সেটিকে সফলভাবে ছেড়ে ফেলতে সক্ষম হয়, এবং অন্যান্য আরও দলকে নিয়ে তারা হায়াত তাহরির আল-শামের সংগঠনটিকে গঠন করে। যদিও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের আরও কিছু কিছু দেশ এখনও এই সংগঠনটিকে সন্ত্রাসী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবেই পরিচিতি দেয় বা মনে করে নিজেরা যে তারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। ধন্যবাদ। সিরিয়া বর্তমান যে পরিস্থিতি, আঞ্চলিক শক্তিগুলো যেমন তুরস্ক, ইরান, সৌদি আরব এবং আন্তর্জাতিক যে শক্তিগুলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, এদের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনবে বলে তোমার মনে হয়? আসলে সিরিয়ার যে হঠাৎ করে যে রাজনীতির একটা পরিবর্তন আমরা দেখলাম, এটার কারণে আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক একটি ভারসাম্য সেটিতে বেশ ভালোই পরিবর্তন আসবে। যেমন তুরস্ক, ইরান, তারপর সৌদি আরব, এই ধরনের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আরো বেশি বাড়বে। তারপর সিরিয়ার পূর্তি ইস্যু নিয়ে তুরস্ক নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সেই সাথে শিয়া সুন্নি এদের মধ্যে দ্বন্দ্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাই তাহলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের যে কৌশলগত অবস্থান সেটিতে পরিবর্তন আসবে। আর এদিকে আরো একটি বড় খেলোয়াড় হচ্ছে চীন। তো চীন দেখা যাবে যে তাদের বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে আরো বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। ধন্যবাদ।
আমরা দেখেছি আসাদ সরকারের পতনের পর একটি নতুন নেতৃত্ব উঠে এসেছে। তবে প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি কতটা স্থিতিশীল হবে? সংঘাত কি আবার থাকবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধানের কোনো পথ রয়েছে? আসলে সিরিয়ার এখন পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে বা ভবিষ্যতে কি হবে সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে। কারণ বাশার আল আসাদের পতন কিন্তু আসলে শুধুমাত্র একটি ব্যক্তির পতন নয়। কারণ তার শাসন আমলে কিন্তু সিরিয়া, যদি বলি, সম্পূর্ণ একটি কারাগারে পরিণত হয়েছিল। কারণ সাধারণ মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না। আর আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসছি যে সিরিয়া একটি বিধ্বস্ত দেশ। সিরিয়ার নামটা আসলে সবসময় বিধ্বস্ত কথাটা চলে আসে সরাসরি। তো এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন এরকম একটি অভ্যুত্থান সংগঠিত হয়, তখন সেই দেশটিকে পুনর্গঠন করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমাদের আসলে এখন যারা সিরিয়ার শাসকের অবস্থানে আছে তাদের সমালোচনা করা উচিত না বলে আমি মনে করি। বরং তাদের কার্যক্রমকে নিরীক্ষা করা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত। আসাদ সরকারের রাশিয়ার প্রধান মিত্র ছিল বলেই কিন্তু মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাই তাদের প্রভাবটা এতটা সুদৃঢ় ছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই পাল্টে গিয়েছে। রাশিয়ার যে সামরিক ঘাঁটি এবং কৌশলগত উপস্থিতি ধরে রাখা কি আগের মতো সহজ হবে, নাকি তাদের নতুনভাবে কোনো প্রকার পরিকল্পনা করতে হবে? রাশিয়া এই পুরো পরিস্থিতিটি কিভাবে মোকাবেলা করবে বলে তোমার মনে হয়? আসলে যতদিন বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন, রাশিয়া ছিল সিরিয়ার সবচেয়ে পরম নির্ভরযোগ্য একজন বন্ধু। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখন যে আসাদ উনি কিন্তু রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। আর সিরিয়ার যে ব্যাপারটা, সিরিয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশ্বের সেপ্টিধর দেশগুলোর জন্য সবসময় গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। তো এখন বাশার আল আসাদ সরকারের পতন কিন্তু মস্কোর জন্য অবশ্যই খুব একটা সুখকর কোনো বিষয় না। এটা আসলে পরিষ্কার। ২০১৫ সালে যেটা হয়েছিল, আ রাশিয়া অনেক হাজার, হাজার সেনাবাহিনী পাঠিয়েছিল আ সিরিয়াতে। এটা জাহির করার জন্য যে ওই অঞ্চলে তাদের আধিপত্য অনেক বেশি এবং তারা সফলভাবে সেটা করতেও পেরেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সামরিক ঘাঁটিগুলো কি হয়? এবং সিরিয়াতে যে রাশিয়ার কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ভবিষ্যৎটা কি? এই দুটো বিষয় নিয়ে আমার মনে হয় যে রাশিয়া এখন আপাতত চিন্তিত। সেই সাথে রাশিয়া যে তড়িৎ গতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করছিল, সে গতিটা কিন্তু এখন অনেকটাই কমে আসে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প অতি শীঘ্রই তার শাসন আমলে অবস্থান করবে। ট্রাম্পের যে আমলে যুক্তরাষ্ট্রের নেতিবাচক নীতিতে কি কোনো ধরনের পরিবর্তন হবে? তারা কি সিরিয়ার ভবিষ্যৎ আঞ্চলিক শক্তিগুলোর হাতে ছেড়ে দিতে প্রস্তুত, নাকি মার্কিন নীতিতে আরো জটিলতা আসতে পারে বলে তোমার মনে হয়? আসলে আমার কাছে মনে হয় না যুক্তরাষ্ট্র এখন সিরিয়া নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে। আমার যেটা মনে হয় যে তারা আ আ আরব বিশ্বের যে আঞ্চলিক নেতারা রয়েছে তাদের হাতেই সিরিয়ার দায়িত্বটা দিয়ে দিতে চাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। তিনি বলেছেন যে আ সিরিয়া একটি বিশৃঙ্খল দেশ। তারা কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না। তাই সিরিয়ার বিষয়ে আমাদের আসলে কিছু করার নেই। তো উনার বক্তব্য আসলে ওই দিকটাতেই ইঙ্গিত করছে। কিন্তু একটি লক্ষণীয় বিষয় হলো সিরিয়াতে কিন্তু এখনো প্রায় ৯০০ জনের মতো সেনা সদস্য রয়েছে, মার্কিন সেনা সদস্য। আ তারা হচ্ছে সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন যে আজেরে জোটগুলো রয়েছে তাদের মজুত করছে। কিন্তু ট্রাম্পের বক্তব্য কিন্তু আবার মার্কিন সেনাদের বিপক্ষেই যাচ্ছে। ধন্যবাদ। তুমি কি মনে করো ইরানের উপস্থিতি কমে যাওয়া ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত সুবিধা তৈরি করেছে? তবে সিরিয়ার নতুন পরিস্থিতি ইসরায়েলের আঞ্চলিক যে নিরাপত্তা শক্তি আরো শক্তিশালী করবে, নাকি নতুন ধরনের কোনো চ্যালেঞ্জের তৈরি করবে বলে তোমার মনে হয়? ইসরায়েলের জন্য তো অবশ্যই এটা সুবিধা সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ইসরায়েল দক্ষিণ সিরিয়ার একটি বাফার জোন দখল করে নিয়েছে। আর ইসরায়েল কতটা সুবিধা পাবে এটা হচ্ছে ইরান কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার উপর সবসময় নির্ভর করছে। কারণ ইরান হচ্ছে ইসরায়েলের আঞ্চলিক শত্রু। আর ইরানের কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কিছু প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, যেমন
লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং সেই সাথে ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীর সাথে কিন্তু ইরানের সংযোগ রয়েছে। আর এদিকে বাশার আল আসাদের যে সরকার ছিল তারা কিন্তু ওই ইরানের মিত্র গোষ্ঠীর মতোই ছিল, ওই মিত্র গোষ্ঠী হিসাবেই কাজ করেছে। তো এখন তো আর আসাদ সরকার নেই। তো ইসরায়েলের জন্য এটা অনেক বড় একটা অর্জনই আমি বলবো, যদিও তাদের কোনো মানে এখানে হস্তক্ষেপ ছিল না, কিন্তু ইসরায়েল যেটা করেছে এখন যে ইরানের সাথে সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়েও কিন্তু তারা তেহরানকে নিষ্ক্রিয় করে দিতে পেরেছে। ধন্যবাদ। সিরিয়ার বর্তমান পরিস্থিতি আহ, আমাদের উপর বা বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমরা দেখতে পাই সিরিয়ার এর সংকট এবং রাজনৈতিক অস্থিরতা এখানে কি আমাদের যে বাংলাদেশের শরণার্থী সমস্যা বা নিরাপত্তা এটির থেকে কোনোভাবে হুমকি মুখে ফেলতে পারে কিনা? আসলে সৌভাগ্যবশত সিরিয়ার সাথে আমাদের এরকম সরাসরি কোনো অর্থনৈতিক বাধা বা কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই এবং সেরকম বড় কোনো শ্রমবাজারও নেই সিরিয়াতে। তো আমি বলতে পারি যে প্রথম সারির কোনো প্রভাব আমরা হয়তো মানে মুখোমুখি হব না প্রথম সারির কোনো প্রভাবে। কিন্তু আরেকটি বিষয় যেটা না বললেই নয় যে সিরিয়ায় যে রাজনৈতিক পরিবর্তন এলো, তার কারণে কিন্তু ওখানে যে আঞ্চলিক রাষ্ট্রগুলো রয়েছে সেই সাথে সিরিয়ার যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে সিরিয়ার সম্পর্কে কিন্তু পরিবর্তন আসবে। এবং উদাহরণস্বরূপ আমি যদি লেবাননের কথা ধরি, লেবাননে কিন্তু আমাদের দেশেও অনেক শ্রমিকরা কাজ করছে। তাহলে লেবাননের সাথে সিরিয়ার সম্পর্ক কেমন হবে সেটার উপর কিন্তু নির্ভর করছে ওখানে আমাদের শ্রমিকদের জীবনযাত্রা কিরকম হবে। তাহলে অবশ্যই দ্বিতীয় সারির প্রভাব আমাদের দেশের উপর পড়তে পারে। ধন্যবাদ নীতি, সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। তোমাকেও ধন্যবাদ সারা। সিরিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের দেখিয়ে দেয় একটি দেশের অভ্যন্তরীণ সংকট কিভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাব ফেলতে পারে। আসাদ সরকারের পতন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা এবং নতুন রাজনৈতিক বাস্তবতা আমাদের একটি পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে সতর্ক করে। একই সঙ্গে বাংলাদেশের মতো দেশগুলোর এর প্রভাব সরাসরি না হলেও পরোক্ষভাবে অনুভূত হতে পারে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি রাশিয়ার ভবিষ্যৎ, বর্তমান এই পরিস্থিতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে সক্ষম হয়েছি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।